নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে রয়েছে আমি ঋষিতা। এই মুহূর্তে সোনারপুর বার্তার সঙ্গে আমরা পেয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক সময়কার ছাত্র নেতা মনন চৌধুরীকে। কেন বর্তমানে তিনি তৃণমূলের হয়ে বা রাজ্য রাজনীতিতে কেন তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না? রাজনীতি থেকে তিনি কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, নাকি তৃণমূল দল পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে তার? এই সমস্ত বিষয় আজ সরাসরি তার কাছ থেকে জেনে নেব। কেমন কাটছে গরম? প্রচন্ড গরম, ভালোই কাটছে, তবে প্রচন্ড কাজের চাপ, পরিশ্রম সব তো রয়েছে। আর এই গরমে খুব একটা যে ভালো আছি তাও বলা যাবে না, কারণ সত্যি কথা বাইরে তাপপ্রবাহ এবছর একদম রেকর্ড, মানে যা ইতিহাসে অনেক বছর ধরে হয়নি সেরকম কিছু একটা ঘটেছে এবছর। তবু আজকে আমরা আশাবাদী যে আজকে বলছে তো আবহাওয়া দপ্তর যে আজকেই তাপপ্রবাহের শেষ দিন। এবার আমরা আশা করছি কাল বৈশাখী বা কিছু একটা অন্তত আসুক, ঝড় বৃষ্টি একটু আসুক, একটু একটা ঠান্ডা হোক। কারণ বিশেষ করে যারা একটু ছোট বাচ্চা বা যারা বয়স্ক তাদের এই গরম অনেক বেশি কষ্ট হচ্ছে। তো এই মুহূর্তে কি আপনি দলের কোনো পদে আছেন? না, এই মুহূর্তে তো আমাদের যেটা এআইটিসি থেকে আমাদের যে কমিটিটা ঘোষণা হয়েছিল সেখানে এখন অব্দি আমাদের ব্লক ভিত্তিক সেরকম ভাবে কোনো কমিটি আসেনি। তো সেই অর্থে যদি বলেন তাহলে তো আপাতত কোনো পদে নেই আমরা, বিশেষ করে আমি কোনো পদে নেই। দল যখন ক্ষমতায় আসেনি বা সবে সবে আসছে, সেই সময় আপনাদেরকে বা আপনাকে সক্রিয়ভাবে বিভিন্ন কাজ করতে দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে দল যখন ক্ষমতার একেবারে মধ্য গগনে, সেই সময় আপনাকে দেখা যাচ্ছে না সেইভাবে। না না, সেরকম কোনো ব্যাপার না। আমি আগেও যেরকম ভাবে রাজনীতি এখানে যখন তৃণমূল কংগ্রেসের যখন এখানে প্রথম সূত্রপাত হয়, বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের নবারুণ বিশ্বাস দাদা আজকে উনি নেই আমাদের মাঝখানে, তো ওনার হাত ধরে এখানে প্রণবেশবাবু ছিলেন, আমাদের জেলার সভাপতি ছিলেন, ছাত্র সভাপতি তিনি, এবং আরও অনেকেই ছিলেন, সৌমদীপ দা ছিলেন, প্রীতম দা ছিলেন, সবাই মিলে ছাত্র সংগঠনটা করা হয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে সংগঠনের নিয়মে, কালের নিয়মে দায়িত্ব আমাদের হাতে আসে, এবং তারপরে বহু ছাত্র নেতা সোনারপুরের অনেক 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 ছাত্র নেতা সোনারপুর তৈরি করেছে, সংগঠনকে মজবুত করেছে। তো সেই নিয়ে আমাদের কাজ চলছে, এবং এখন মধ্যগগনে নেই আমি জানি না এই কথাটা কোথা থেকে আসছে, বাট বিষয়টা হচ্ছে দল আমাদেরকে যেরকম ভাবে কাজ দিয়েছে বা দল যেরকম ভাবে সংগঠনের বিভিন্ন রকমের কাজ দেয় বিভিন্ন সময়, তো আমরা সেই কাজগুলোকে চেষ্টা করি করার। কখনো দল সোশ্যাল মিডিয়ার উপর দায়িত্ব থাকে, কখনো প্রচারের দায়িত্ব থাকে, কখনো সংগঠনের দায়িত্ব থাকে, তো সেইভাবেই কাজকর্ম থাকে। টিএমসিপি কেন এসএফআই তো হতে পারত না, তার কারণ হচ্ছে দেখুন, আমি যখন ছাত্র রাজনীতিতে আসি বা যখন আমার ছাত্র অবস্থা চলে, ফ্যাক্ট হচ্ছে তখন সারা বাংলায় সিপিএম বা বামফ্রন্টের সরকার চলছে, এবং তাদেরই মানে মদতপুষ্ট বা তাদের দ্বারা অনুপ্রাণিত যে ছাত্র সংগঠন সেটাকেই বলা হয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এসএফআই। এসএফআই এখানে খুব সক্রিয় ছিল, এবং এসএফআই এর কাজকর্ম দেখতাম। বিশেষত সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম স্কুলের বেশ কিছু বাচ্চাদের কাছ থেকে তারা কিছু চাঁদা কালেকশন করতেন। তো আমাদের সেটাতে একটা বিরোধিতা ছিল, আমরা কখনোই চাইনি যে কোনো রকম চাঁদা বাচ্চাদের থেকে কালেকশন করা। তার কারণ হচ্ছে একটা বাচ্চা সে স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে, এবার যদি কলেজে সে তখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে, কলেজে যখন যাচ্ছে তখন সে তার একটা সিদ্ধান্ত ভালো মন্দ নেওয়ার ক্ষমতা সে রাখে, কিন্তু অন্য সময় একটা বাচ্চার কিন্তু সেই সিদ্ধান্ত জায়গায় থাকে না। তো তাদেরকে পড়াশোনা করতে দিলে আমার মনে হয় বেশি ভালো, কারণ তাদেরকে ভবিষ্যৎ কেরিয়ারের জন্য সেটাই তাদের পক্ষে অনেক বেশি ছিল। এবং তারপরে তো সিপিএম এর অনেক সন্ত্রাস আমরা দেখেছি আমাদের সময়ে। আজকালকার দিনে যারা আছে, যারা নতুন বেশ কিছু ভালো ভালো কমরেড ছেলেদেরকে আমি দেখছি, বিশেষ করে যারা ছাত্র সংগঠন করছে, এসএফআই লিডারদের দেখছি, ভালো লাগছে। তারা একটা মতাদর্শ নিয়ে এসছে, তারা একটা মতাদর্শ নিয়ে লড়াই করছে। বিশেষ করে মীনাক্ষীর কথা বলবো, মীনাক্ষী তো খুব ভালোই কাজ করছে দেখছি আমরা। তবে তারা তো তাদের বিগত দিনের ইতিহাসটা তো সেইভাবে হয়তো তারা দেখেছি কি দেখেনি জানি না। তারা যখন মঞ্চে দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখে তখন আমরা দেখি, তাদের কথা শুনি, তারা অনেক কথা বলে, আমাদের মনে করিয়ে দিতে ইচ্ছা করে সেই সময়ের কথা। বিশেষ করে আমরা যে সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সেই সময়টা আমাদেরকে লোডশেডিং এ হ্যারিকেন তখন থাকতো, হ্যারিকেনের আলোতেই আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসে অন্তত এইটুকু আমি বলতে পারি যে আজকে কোথাও হ্যারিকেন জ্বালাতে হয় না, বিদ্যুৎটা অল টাইম পাওয়া যাচ্ছে। এই চরম গরমের ক্রাইসিসেও কিন্তু আমাদের বিদ্যুৎটা আমরা পেয়েছি। তো দেখুন, পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা থাকবে, তবে এটা তো বাস্তব যে মমতা ব্যানার্জির প্রতি সেই সময় তার যে আমরা বিরোধী নেত্রী হিসেবে তাকে সামনে দেখেছি, তার কাছাকাছি যাওয়ার অনেক সৌভাগ্যও হয়েছে, এবং তারই আন্দোলন লড়াই সেটা তার প্রতি আমাকে আকৃষ্ট করেছে, এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে বেছে নেওয়া। কার হাত ধরে আসা?
আমি এখানে এসেছিলাম নবরুণ বিশ্বাসের হাত ধরে, যিনি আজকে নেই। আছে প্রমেশ দা আমাদের আছেন, প্রমেশ মন্ডল, সেই সময় জেলা সভাপতি ছিলেন, তিনি আমাদের গাইড করতেন। আর আমার যেহেতু কলেজ ছিল চারুচন্দ্র কলেজ, তো চারুচন্দ্র কলেজে আমাদের সুশান্ত কুমার ঘোষ, বর্তমানে উনি আমাদের বড় চেয়ারম্যান এবং বড় পিতা 108 নম্বর ওয়ার্ডে। তো উনি আমাদেরকে লিডারশিপ দিতেন আমাদের কলেজে, এবং সেখান থেকে এবং জেলাতে যেহেতু প্রমেশ দা ছিলেন, আমরা একসঙ্গে কাজ করতাম। বৈশাখা ছিলেন, বৈশাখ চট্টোপাধ্যায়, এনাদের সান্নিধ্যে থেকেই ছাত্র রাজনীতি শেখা এবং শুরু করা। মানে যখন থেকে আপনি টিএমসিপি তে জয়েন করলেন বা সেই সময় থেকে, তখনই কি সোনারপুরের রাজনীতির সাথেও যুক্ত হলেন নাকি সেটা পরে আসছে? না, আমি আগে ছাত্র রাজনীতিটা আমার প্রথমত শুরু হয়ে গেছিল, সোনারপুরেও শুরু হয়েছিল, কিন্তু কলেজ থেকে আমার প্রথম স্টার্ট আপ হয়। তো সেখানে আমাদের যখন 2007 সাল থেকে আমাদের যেহেতু কলেজে ইলেকশন, মানে ফার্স্ট টাইম ওখানে এসএফআই থেকে এসে ওখানে ইউনিট ফেলার চেষ্টা হয় এবং ইলেকশন হয়, সেখানে ইলেকশনে কন্টেস্ট করি এবং সেখান থেকে জিতে আসা। সেই সময় এখানে ছাত্র রাজনীতিও চলছিল, এখানেও অনেক সিনিয়র দাদারা ছিলেন, তাদের থেকে বিশেষ করে আমাদের নির্মল দাদা ছিলেন, জয়দা, তাদের দেখতাম। তারপরে আমাদের সৌমদীপ দা ছিলেন, রকিদা। তো এই দাদাদের সঙ্গে সঙ্গে থাকতাম। ভাইদা বলে আমাদের একজন দাদা ছিলেন, যারা আমাদের থেকে অনেক সিনিয়র। তো তাদের থেকেই আমরা শিখেছি এবং পরবর্তীকালে আমার মতো আরো অনেক ছাত্র নেতা সোনারপুরে তৈরি হয়েছে, খুব ভালো ভালো ছাত্র নেতা, তারাও কাজ করেছে। তো তখনকার টিএমসিপি আর এখনকার টিএমসিপির যে সংগঠন, তার মধ্যে কি কোনো পার্থক্য চোখে পড়ে? না দেখুন, সেই সময় তো বিরোধী, আমরা তো সেই সময় ক্ষমতায় আসিনি। সেই সময় যে সময়টা আমাদের গেছে, এই সময় আমাদের তো ক্ষমতা ছিল না। তো সেই সময় আমরা একরকম ভাবে রাজনীতি করেছি। ক্ষমতায় আসার পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছানোর আমাদের একটা দায়বদ্ধতা ছিল। এবং যেখানে যেখানে ধরুন দুর্নীতি হবে বা যেখানে যেখানে মনে হয়েছে যে আমাদেরকে গিয়ে রুখে দাঁড়ানো দরকার, ছাত্র রাজনীতি তো একটাই কথা বলে, আজকের দিনেও তো ছাত্ররা সমানভাবে সক্রিয়। আপনি যে কোনো জায়গায় দেখবেন, যদি কোনো রকম ভাবে কেউ কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, ছাত্ররাই এগিয়ে আসবে, দল মত নির্বিশেষে। আপনি দেখবেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আন্দোলনের সামনে সারিতে ছাত্ররাই থাকে। এই যে আপনি একটা কথা বললেন যে দুর্নীতির হয়ে আপনারা রুখে দাঁড়িয়েছেন, তো সেটা থেকে কোনো সুরাহা হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কোনো দুর্নীতিতে সুরাহা হয়নি এমন তো না। দেখুন, আপনি যেমন আয়নার সামনের দিকটা যেমন চকচকে পরিষ্কার, আয়নার পিছন দিকটা কিন্তু আবার খসখসে। সুতরাং কোনো একদিকে যদি আমি কারোর দিকে আঙুল তুলি, তাহলে এটা আমাকে ভাবতে হবে যে আমার নিজের দিকেও 3টে আঙুল আছে। তো এখন বলছেন চিরকুটে চাকরি, যেগুলো আমরা শুনেছি, তা সুজন চক্রবর্তীর ফ্যামিলিতে তো আপনারা দেখবেন আমাদের ট্রোল হয়েছে প্রচুর। সেই কি মতামত আছে, বক্তব্য কি আছে, সিপিএম এর এরকম প্রচুর। ধরুন এখানে যিনি সামান্য কি বলবো, মানে হয়তো অটো চালাতেন, তিনি আজকে কেমসেন চাকরি করছেন, এরকম প্রচুর উদাহরণ আছে সিপিএম। সেই উদাহরণ দিতে গেলে শেষ হয়ে যায়। এবার এগুলো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কিছুই না, সেই সময়কার, সেই অনেক আগেকার বিষয় এটা। সেই সময় একরকম ভাবে রিক্রুটমেন্ট হতো, তো সেইভাবে রিক্রুটমেন্ট হয়েছে। এখন এগুলো আমরা সবাই জানি, মানে বিশেষ করে ধরুন আপনার যারা বাবা কাকা বা আপনাদের যারা সিনিয়র আছেন, বাড়ির যারা পুরনো আছে, যারা 90-এর দশক দেখেছেন, যারা 2000-এর শুরুটা দেখেছেন, 80-র দশকের শেষটা দেখেছেন, তারা প্রত্যেকেই জানেন। এগুলো লুকোচুরির কিছু নেই। তো সোনারপুরের যে বিভিন্ন দুর্নীতি চোখে পড়ে, পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনিভাবে নির্মাণ, সেসবের ক্ষেত্রে কি আপনারা প্রতিবাদ কখনো দেখিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এখানে যদি কোনো রকম কোনো দুর্নীতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বাগ্রে গিয়ে আমরা সেই প্রতিবাদটা করি এবং যথেষ্টভাবে তার সোচ্চার হয় এবং সেই প্রতিবাদের যথেষ্ট ফলস্বরূপ হয়। প্রশাসন আমাদেরকে সহায়তা করে। আপনি আজকে যে কোনো পঞ্চায়েতের মধ্যে কোনো অসুবিধা হলে আমাদের কাছে পঞ্চায়েত প্রধান বলুন, বিডিও সাহেব বলুন, সমিতিতে বলুন, জেলা পরিষদে বলুন, আমরা সর্বাঙ্গীনভাবে একসাথে যাই। আমরা বিধায়কের কাছে পৌঁছাই, আমরা থানাতে যাই। দেখুন, প্রতিবাদ করারও একটা আপনাকে সবকিছু জিনিস বুঝতে হবে যে কোথায় কি কারণে প্রতিবাদটা করছি। আমরা খোলা চোখে কি হয়, নিজে না দেখে, নিজে না শুনে, না বুঝে আমরা অনেক সময় একটা কথা বলে ফেলি এবং সেই কথাটা থেকেই মার্কেটে কি হয়, বিভিন্নভাবে সেই কথাটা প্রচার করে থাকে। কিন্তু সেই কথাটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা তার মধ্যে কি আসল ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রত্যেককে খতিয়ে দেখতে হবে এবং জানতে হবে। আর এই যে ধরুন সোনারপুরে মানে বর্তমানে যে সমস্ত কর্মসূচি হয় দলের পক্ষ থেকে, সেখানে দেখা যায় না আপনাদের? না, আমি একটু ব্যক্তিগত কারণের জন্য আমি এখন একটুখানি, মানে আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ আছে এই সময়, তো আমি সেই জন্য কিছুদিন আমি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ লিভে আছি আর কি। ঠিক আছে, তো মানে কি আমার আজকে আমার একটু অফিসিয়াল কাজ হচ্ছে, রোববার আপনি দেখতে পাচ্ছেন, আমি তাও একটু অফিসিয়ালি কাজ করছিলাম বসে। তো এটাই, আর অন্য কিছু না। এবং দল থেকে যেরকম ভাবে আমাদের কাছে যেরকম সহযোগিতা চাওয়া হয় বা যেরকম ভাবে আমাদেরকে চাইছে দল, আমরা সর্বত্রভাবে আছি, প্রচারের দেখে কোনো অসুবিধা নেই।
এই যে ধরুন আদি নব্যের যে দ্বন্দ্ব, সেটা আমরা উচ্চস্তরেও দেখতে পাই, বা সোনারপুরের ক্ষেত্রেও সেই কথা শোনা যায়। তো এটা নিয়ে আপনি কি বলবেন? সোনারপুরে কিন্তু আদি নব্য যে খুব বিশাল সমস্যা, এরকম আমার জানা নেই। কারণ এখানে সোনারপুরে যারা ম্যাক্সিমাম আজকের দিনে আপনি যে কোনো রাজনৈতিক লোক আছেন, আমাদের ধরুন পৌরপিতা থেকে শুরু করে যারা আছেন বা যারা রাজনৈতিক পদাধিকার বলে আছেন, তারা সবাই পুরনো, এবং পুরনো নতুন সব মিলেমিশে এখানে কাজ হয়। এখানে যে আমার খুব একটা মনে হয় না যে খুব যে বিশাল কোনো বিরোধিতা আছে বা কিছু, তা না। এবার দেখুন, একটা জায়গায় তো হাতের পাঁচ আঙুল সমান না, কোথাও কোথাও কিছু ব্যতিক্রম থাকবে, সেই নিয়ে আলোচনা হয়, সেই নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা হয়, আমরা বলি। এবং সবচেয়ে বড় কথা, উচ্চ নেতৃত্বের প্রতি আমাদের সেই ভরসা আছে, তারাও বিষয়টা দেখছে। বিধায়কের সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, বিধায়কের সঙ্গে তো ভালোই যোগাযোগ আছে আমাদের, কেন থাকবে না? তো সোনারপুরে দক্ষিণের যে উন্নয়ন, সেক্ষেত্রে বিধায়ককে কতটা সক্রিয়ভাবে দেখতে পান? অনেকভাবে, যথেষ্ট সক্রিয়ভাবে উনি চেষ্টা করেছেন। যেমন সোনারপুরে জল দাঁড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, একটু বৃষ্টি হলে সোনারপুরে জল দাঁড়িয়ে যেত, তো সেই জায়গাগুলোতে উনি অনেকটাই, মানে আমরা যখন নির্বাচনের সময় ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আমরা বিষয়টা দেখছি, জল টল যাতে যদি না দাঁড়ায় সেই জায়গাটা দেখা, পাইপ লাইনের যে ব্যবস্থা করে বাড়ি বাড়ি জল পৌঁছানোর যে চিন্তা ভাবনা। এছাড়া দেখুন, রাস্তা বলুন, আর আপনি যদি এমনি যান সোনারপুরে, এখন আপনি দেখবেন যে মোটামুটি প্রত্যন্ত এলাকাতেও তো আপনি যদি চলে যান, তাও আপনি দেখবেন 80 থেকে 90% রাস্তা অলরেডি কভার। এখন কাঁচা রাস্তা কিছু নেই। আপনি যে কোনো জায়গায় চলে যান, এই আশেপাশে মথুরাপুর থেকে শুরু করে আরাবাস থেকে শুরু করে মাছসার, আরও ভেতরে আপনি কালিকাপুর ওইদিকে যদি যান কখনো, হারান বলুন, বা ওই সাইডটাও যদি আপনি যান, যে আমাদের প্রতাপনগরের ভেতরে দিয়ে, তেমাদার ভেতরের দিকে, তাহলেও আপনি দেখতে পাবেন রাস্তাঘাট এখন সত্যি খুব ভালো, যতটা সম্ভব করা যায়। কারণ একবার তো সবটা সম্ভব হয় না, তো যতটা পারছেন উনি করছেন, এবং উনি ওনার মতন যতটা সম্ভব আমাদের ডেভেলপমেন্ট দিচ্ছেন। আর বিশেষ করে দিদির প্রকল্পগুলো এখন আমরা বাড়িতে বসে পাচ্ছি সবাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় যে কারণে মানুষ আজকে এত বিরোধিতা করছে, আজকে যারা মিডিয়ার সামনে বসে এত কথা বলছে, তারা প্রত্যেকে একটা জায়গাতে সন্দিহান। তারা এই কারণেই সন্দিহান, তৃণমূল কংগ্রেসকে আপনি মিডিয়ার সামনে বেশি দেখবেন না, তারা কিন্তু রাস্তাঘাটে অলরেডি নেমে পড়েছে, প্রচার করছে। তার কারণ এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিটা কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক যে প্রচেষ্টা, তারা সুবিধা পাবে। একদম প্রত্যন্ত জায়গাতে যদি আপনি শুরু করেন, এরকম প্রচুর উদাহরণ আছে। সেই জায়গাগুলোতে যাতে সঠিকভাবে মানুষের যাতে পরিষেবাটা দেওয়া যায়, সেটাই যথেষ্ট। কিন্তু তার সত্ত্বেও এই যে ধরুন বিভিন্ন অভিযোগ উঠছে, দুর্নীতি থেকে শুরু করে এই সন্দেশখালী ঘটনা ঘটে গেল, তো আপনি কি মনে করেন এর প্রভাব কি ভোটে পড়তে না পারে? না না না, এর প্রভাব ভোটে পড়বে বলে আমার খুব একটা ধারণা। দেখুন, ব্যক্তিগতভাবে আমি সন্দেশখালী কখনো যাইনি, তাই আমি বলতে পারবো না যে সন্দেশখালীতে অ্যাকচুয়ালি কি ঘটনা। যেটা দেখিয়েছে, দেখুন, যেটা দেখিয়েছে সেটাতে অনেকটাই আমার নাটকও মনে হয়েছে। একদম যে সম্পূর্ণটা যে সত্যি দেখিয়েছে এরকম মনে হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি একটা বিদেশি অস্ত্র পাচ্ছেন নির্বাচনের আগে, তা বিদেশি অস্ত্রগুলো আসছে কোথা থেকে? আমি আপনাকে প্রশ্ন করছি, বিদেশি অস্ত্রগুলো তো এরকম নয় বা যে তৃণমূলের বা ওখানে যারা দায়িত্বশীল নেতৃত্ব ছিলেন বলুন, আগে যিনি ছিলেন শাহজাহান গুরু বা যারা যারা ছিলেন, তারা যে ওখানে এনে অস্ত্রগুলো রেখে দিয়ে যাচ্ছে বা অস্ত্রটা তারাই এনে রেখেছে, এরকম তো কোনো প্রমাণ নেই। আর যদি বা আনছেন, তাহলে সেখানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছেন, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রয়েছেন, তারা কি করছিল, এই বিষয়টা তাদেরকেও দেখার বিষয়, তাদেরকেও দেখতে হবে। ওপিনিয়ন বলে এবারে যেটা রেজাল্ট বলছে যে তৃণমূল আসল কম পাবে, এরকম ওপিনিয়ন পোল আমরা 2021-এর আগেও দেখেছিলাম, আমরা 2015 আগে দেখেছিলাম, 2016 আগেও নির্বাচনের আগেও দেখেছিলাম। আমরা ওপিনিয়ন পোল নিয়ে বা এইসব নিয়ে আমার তো ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়, আমাদের কোনো ওপিনিয়ন পোলটা আমাদের কাছে খুব একটা বেশি বিশ্বাসযোগ্য নয়, বরাবরই নয়। এটা এরকম না যে প্রথমবার, ঠিক আছে? কারণ 2021-এও অনেক কিছু আমরা দেখেছিলাম, আপনারা নিজেরাও দেখেছিলেন। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি আস্থা রেখে থাকেন মানুষ, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। যদিও এটা লোকসভা নির্বাচন, এটার অনেকটা অ্যাসপেক্ট আলাদা হয়, কারণ এটা তো আর বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম থাকে এই নির্বাচনে। তো সেই হিসাবে বড় জোর যা 19-20 আপনি বলতে পারেন, তাই তার বেশি কিছু না। একজন ছাত্র নেতা আপনি ছিলেন, সেই হিসেবে জিজ্ঞেস করি, আপনাদের সোনারপুরেরই মেয়ে রাজন্যা বর্তমানে যুব নেত্রী বলা যেতে পারে, তো তিনি কি পরবর্তীকালে তৃণমূলের উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারে, কি মনে করেন? হ্যাঁ, রাজন্যা আমার ছোট বোনের মতো। আমি রাজন্যার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, খুবই মিষ্টি মেয়ে, ভালো মেয়ে। এবং যিনি এখন ওনার যে হাজবেন্ড আছে প্রান্তিক বাবুর সঙ্গেও আমার খুবই ভালো রিলেশন, খুব ভালো সম্পর্ক। খুবই ট্যালেন্টেড মেয়ে এবং খুবই ভালো কাজ করছে। এবং আমি রাজন্যাকে আমার তোর দাদা হিসেবে যেটুকু উপদেশ দেওয়ার আমি দিয়েছি,
ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সাথে নিয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের যুব সমাজের যেহেতু বর্তমান সেনাপতি, তার আদর্শকে মাথায় নিয়ে আমি বলেছি লড়াই করতে। এবং ও যেভাবে মুভমেন্ট করছে এবং আগামী দিনেও করবে আশা রাখি, তাতে আশা রাখছি যে ওর মতন নেত্রী আগামী দিনে ও যে পর্যায়ে নিজেকে নিয়ে যাবে তাতে ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বলই হবে, ভালোই হবে, খারাপ কিছু হবে না। তো আপনাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে কতটা আশাবাদী? দেখুন, সায়নী ঘোষ হচ্ছেন, আমি জানি না, অনেকে জাস্ট কানাঘুষো, যেটা আমার কাছে রাস্তাঘাটে চলতে গিয়ে এই কদিনের যেরকম আমার কাছে এলো কথা বললে মানুষের সাথে বুঝতে পারলাম, অনেকেই ওনাকে সেই মানে অভিনেত্রী বা ওই ধরনের মানে অভিনয় জগৎ থেকে এসছেন বলে তাকে নিয়ে একটা নেগেটিভ একটা মেমোরেন্ডাম তৈরি করার চেষ্টা হচ্ছে চারিদিকে। কিন্তু আমার মনে হয় না যারা এটা বলছে তারা বোকার মানে কি মূর্খের স্বর্গে বসবাস করছে। তার কারণ সায়নীদি কিন্তু রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, এবং পুরো রাজ্যটা কিন্তু উনি যখন যুব কংগ্রেসের আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যখন উনি সভানেত্রী হিসেবে রয়েছেন বা সভাপতি হিসেবে যখন উনি কাজ করছেন, ওনার সঙ্গে দেবাংশুও ছিল, এনারা সবাই মিলে কিন্তু পুরো রাজ্যটা কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছে এবং প্রত্যন্ত জায়গায় গেছে। তাই মানুষের, আমি বলি কি, মানুষের সঙ্গে জনসংযোগ যত হবে তত আপনার অভিজ্ঞতাটা বাড়বে। একটা মানুষ কি চাইছে, এই যে উঁচু তলার থেকে নিচু তলার যে মানুষের সরকারের মধ্যে যে যোগ সাধন, আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু সবচেয়ে বড় পাওনা এটাই যে সাধারণ মানুষ অনেক সহজেই তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু পৌঁছে যেতে পারছে। আপনি যে কোনো কাজে বলুন, আপনি রেশনের থেকে দুয়ারে রেশন করুন বা দুয়ারে সরকার বলুন, কিংবা আপনি কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথী সাইকেল বলুন, প্রত্যেকটা মানবিক প্রকল্প, এবং সেই প্রত্যেকটা মানবিক প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমি বলবো যে সায়নী খুব দক্ষ রাজনীতি, আমি তো বলবো খুব দক্ষ রাজনীতিবিদ, এবং উনি এই অল্প দিনে যেভাবে একটা রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির মতো একটা পদ উনি নিয়ে যেভাবে উনি সামলেছেন, এটা তার কাছে একটা এমপি এইটা খুব একটা মনে হয়। আপনি দেখবেন কতটা টেনাসিটি থাকলে সম্ভব। আমরা প্রত্যেকদিন দেখি, ওনার সোশ্যাল মিডিয়া ফলো করি, উনি এই গরমে যেখানে আমরা মানে আমরা যারা আছি ইয়াং জেনারেশন ছিলেন, আমরা বেরোতে গেলেও আমরা পাঁচবার ভাবছি কষ্ট হচ্ছে কি, মানে কিভাবে কোথায় গিয়ে তাড়াতাড়ি বাবা ঘরে চলে যেতে পারলে বাঁচি, কিংবা অফিসে গিয়ে আগে তাড়াতাড়ি বাবা যেভাবে ঢুকে যাই বাবা, বা ঠান্ডা এসির মধ্যে যাই। সেখানে কিন্তু সায়নীদি এবং আমাদের বিধায়িকা যিনি আছেন অভিনেত্রী মৈত্র, উনিও, এবং উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো প্রচেষ্টা কিন্তু কোনো কম নেই, মানে ওনারা কিন্তু দৌড়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার যে চেষ্টা সেটা করছে। তো এই সোনারপুরেই বিভিন্ন যারা পুরানো অনেকে যারা রয়েছেন তাদের একটা মানে ক্ষোভ আছে যে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বা তাদের কোনো কর্মসূচিতে ডাকা হচ্ছে না। তো এরকম কোনো খবর কি আপনার কাছে আছে বা এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা যখন পরিবার বড় হয়, পরিবারে যখন অনেক সদস্য থাকে, তখন সেখানে তো মনোমালিন্য থাকবেই। এটা তো আপনাদের যে কোনো একটা বাড়ির যদি মানে জয়েন্ট ফ্যামিলি হয়, সেখানেও দেখবেন যে একটা কথা মানে যারা থাকেন সেখানেও নিজেদের মধ্যে অনেক রকম মনোমালিন্য হয়। তার মধ্যে দিয়ে তার মানে এই না যে ঘরটা ছিন্ন হয়ে গেল, বা যেটাকে বাংলা ভাষায় আমাদের পরিবারে বলে হাড়ি আলাদা হয়ে গেল, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে কোথাও কোথাও চলতে গেলে অনেক রকমের সমস্যা আমাদের সামনে আসে, সেই সমস্যাগুলোকে আমাদেরকে সমাধান করে এগিয়ে যেতে হয়। এবং আমি মনে করি এখানকার যারা যারা যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে উচ্চ নেতৃত্বরা দেখেছেন, বিশেষ কথা বলেছেন, এবং আমি খুব আশাবাদী, কারণ যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে জায়গায় পৌঁছচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নবজোয়ার যাত্রা যিনি যেটা করেছিলেন, জনজোয়ার যাত্রা করেছিলেন, সেখান থেকে যেভাবে উনি আমাদেরকে একটা বার্তা বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা আমাদের বাংলার ঘরে ঘরে, যে রাজনীতি করতে গেলে কিন্তু এখন তোমাকে মানুষের সাথে গিয়ে করতে হবে। আগে যেমন ব্যাপারটা ছিল কি মানুষকে আসতে হতো নেতাদের কাছে, মানুষকে আসতে হচ্ছে বিভিন্ন কাজের জন্য, এখন কিন্তু কাজ বা নেতা বলুন বা কিংবা আগামী দিনে আমলা কর্মচারী যারা থাকবে তাদেরকে মানুষের কাছে গিয়ে কিন্তু পৌঁছতে হবে। এটা কিন্তু একদম মূল মন্ত্র, সেটা করতে হবে আগামী দিনে। কারণ আমরা অলরেডি দেখছি অন্যান্য স্টেটেও এটা স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমরা গর্ব করে বলি, অনেকে আমাদেরকে হয়তো বিরোধিতা সূত্রে হয়তো বলে, কিন্তু তারা ভেতরে ভেতরে তারাও জানে মমতা ব্যানার্জির একাধিক প্রকল্প আজকে সারা ভারতবর্ষ অনুকরণীয়, সারা ভারতবর্ষ সেটাকে অনুকরণ করছে। সেটা আপনি লক্ষ্মী ভান্ডার থেকে বলুন, সেটা আপনি আজকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বলুন, আজকে মহল্লা ক্লিনিক এসছে দিল্লিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু অনেক আগে ন্যায্য মূল্যের ওষুধ প্রদান করেছে। যদিও দিল্লিটা কিন্তু আমাদের আম আদমি পার্টি ওখানকার সরকার চলছে, ওখানে তো আর বিজেপি চলছে না, তবু
আমি বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনুকরণ করার একটা জায়গায় আমার প্রচেষ্টা হয়েছে। তার কারণটা কি? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা মানবিক, তার প্রত্যেকটা প্রকল্প মানবিক। বলবো তো পরবর্তীকালে যদি দল আপনাকে সোনারপুরে কোনো দায়িত্ব দিতে চায়, অবশ্যই অবশ্যই দলের সাথে তো অবশ্যই দেখুন আলোচনা কথাবার্তাতে তো কোনো রকম কোনো অসুবিধা নেই। আর দল এখানে যদি মনে করে কোনো রকম দায়িত্ব বা দেবে, আর এখন যে দায়িত্বে নেই তার তো কোনো, দেখুন পদে থাকলে আপনার দায়িত্ব, পদে না থাকলে আপনার দায়িত্ব নেই। আমার মনে হয় না এরকম কিছু। প্রত্যেকটা সময় থেকে না শেখার আছে। আপনি যখন পদে থাকবেন তখনও আপনার শেখার আছে, আপনি যখন কোনো পদে থাকবেন না তখনও আপনার অনেক শেখার আছে। আর হয়তো আমার শেখার অনেক বাকি আছে বা আমি অনেকটা হয়তো কোনো জানি না, তার জন্যই হয়তো আমি আজকের ডেটে কোনো পদে নেই। কিন্তু আগামী দিনে যদি আমার সেই জায়গা বা লার্নিং প্রসেসটা যদি শেষ হয় তাহলে আমি আবার একটা জায়গায় আসতে পারি। আর একটা পদ দিলেই তো হলো না বা পদ নিলে হলো না। আপনাকে পদ দেওয়া হয় পদটা নিয়ে বসে থাকার জন্য না, পদটা নিয়ে কাজ করার জন্য। তো সেই পারফেক্ট কাজটাও তো করতে হবে সবাই, তার জন্য আপনাকে সময় দিতে হবে। এবং শুধুমাত্র তো আমি নয়, এরকম প্রচুর ছাত্র নেতা, প্রচুর ছাত্র কর্মী, যুব কর্মী প্রচুর আছে যারা আমাদের হাত ধরে, আমাদের দাদাদের হাত ধরে যেমন আমরা এসেছি, আমাদের হাত ধরে কেউ কেউ এসেছি, আমাদের পরবর্তী জেনারেশনের পরে আবার জেনারেশন তৈরি হয়েছে। আমাদের প্রচুর রকমের ক্লাস নেওয়া হয়, যেমন ধরুন স্লোগান শেখানো হতো, আমাদেরকেও শেখানো হয়েছে। আমাদের রীতিমতো বক্তব্য রাখতে শেখানো হয়েছে, বক্তব্য রাখতে গেলে ভুল হলে পরে বকা খেতে হয়েছে, আবার স্লোগান দিতে গিয়ে ভুল হলেও সেখানে আমাদেরকে লাঠি বাড়ি খেতে হয়েছে। এগুলো আমাদের কলেজ থেকে শেখা, এখানে আমাদের সোনারপুরে আমাদের পলিটিক্যাল ক্লাস হতো, সেখান থেকে শেখা। এই যে ধরুন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই কলেজে ভর্তির সময় ইউনিয়নকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, তো এই ঘটনাটাকে মানে এটাকে আপনি কিরকম চলে দেখেন? দেখুন এটা তো একদমই মানে জঘন্য। আমি আপনার একটা কথা বলি, এবং আমরা, আপনি সুশান্ত কুমার ঘোষের সঙ্গে যদি আপনাদের যোগাযোগ করে আপনি কথা বলেন, উনি খুব ভালোভাবে, আমি বাই নেম গুড্ডু বলে আমাকে তো চেনি, মোহন চৌধুরী আমার ভালো না, উনি আজও আমাকে রিকল করে মানে এইটুকু উনি মনে রেখেছেন। ওনাদের আমরা যখন পড়তাম আমাদের কাজ ছিল যে প্রান্তিক অঞ্চলে যে সকল ছাত্রছাত্রীরা পয়সার অভাবে ভর্তি হতে পারছে না, আমরা বেসিক্যালি তাদেরকে নিয়ে গিয়ে চারুচন্দ্র কলেজে ভর্তি করাতাম এবং তাদেরকে আমরা সেই সহযোগিতা করতাম। আমি জানি না আজকের দিনে কোথাও তো নিশ্চয়ই কিছু না কিছু তো কোথাও হচ্ছে না, দেখুন এই কথা আসবে কেন? আমি যদি বলি কোথাও কিছু হচ্ছে না, সব একদম ক্লিন অ্যান্ড মানে পরিষ্কার, তাহলে তো সেটা তো মেকি কথাবার্তা হয়ে যাবে। তো সেই কথা না বলার আমার ঠিক সেরকম কথা বলার ইচ্ছা নেই। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি আমার কলেজ জীবনে পড়াশোনা করেছি, আমাকে কিন্তু টোটাল কনসেশন ইউনিয়ন থেকে করা হয়েছে। যেহেতু আমার সেই সময় আর্থিক অবস্থা ভালো ছিল না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম। তো সেই সময় আমার এই গ্র্যাজুয়েশনের সময় যদি স্বরূপদা মানে যিনি আছেন সুশান্ত কুমার ঘোষ, তিনি এবং ইউনিয়নের সহযোগিতা, আমার কিছু দাদারা, আমার কিছু বন্ধুরা, তারা সবাই আমার সহযোগিতা করেছিল। তো সেখান থেকে কিন্তু আমার মানে তাদের সহযোগিতাতেই কিন্তু আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। তো সুতরাং এরকম ভাবনার কোনো, এবং আমার বলে নয়, এরকম কিন্তু প্রচুর ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানো হয়। তো বিগত দিনে আমরাও সোনারপুরে চেষ্টা করেছি, প্রচুর এরকম মানুষ আছেন যারা ধরুন খাতা, পেন, পেন্সিল অনেক সময় কিনতে পারতো না, তাদের কাছে পৌঁছে দেওয়া, কখনো ডিকশনারি পৌঁছে দেওয়া, কখনো মনে করুন কোনো রকম আমাদের জন্য খাদ্য সামগ্রী খাওয়ানোর সময়, বাচ্চাদের জন্য বেবি ফুডের জন্য আমাদের দরকার ছিল। আমার বন্ধু, আমার এক দিদি বন্ধু, এক আশা বলে একটি সংগঠন চালায়, সেই দিদির কাছে আমি অনুরোধ করেছিলাম, দিদি এক কথা এখানে, যেটা উনিও চান যে আর্থিক মানুষকে উপকার করে। দেখুন রাজনীতি করার অর্থ আমি একটা জিনিস বুঝি, মানুষের পাশে থেকে মানুষকে উপকার করা। তা যদি সেটা আপনি করতে পারেন তাহলে ভালো, তার জন্য পদের কোনো দরকার পড়বে না। আপনার যদি সদিচ্ছা থাকে আপনি নিজেই করতে পারেন। এই যে ইউনিয়নের দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট হয় না, তো এটা কি গণতন্ত্রের প্রতি একটা অবিচার হচ্ছে না? না না, দেখুন ভোট না হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু যদি নির্বাচনটা যদি নির্বিঘ্ন হয় তাহলে সেটা সমর্থনযোগ্য। ধরুন আজকে আপনার পাড়ায় একটা কাউন্সিলর ইলেকশন হচ্ছে, ধরুন পৌরসভার নির্বাচন হচ্ছে, কিংবা আপনি ধরুন পঞ্চায়েতে থাকেন, তো আপনার বাড়িতে একটা পঞ্চায়েত ভোট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে কোনো গন্ডগোল হলে সেটাকে যদি তাও বা মেনে নেওয়া যায়, তার কারণ কি সেটা বড়রা অ্যাসপেক্ট হয়েছে, বাড়ির বাইরে গন্ডগোল হয়েছে, মা বলবে যে বাবা তুই বাইরে যাস না, বাইরে গন্ডগোল হয়েছে। কিন্তু আপনি ভাবুন যদি আপনাকে একটা কলেজে পড়তে যেতে হচ্ছে, আপনি সেই কলেজে পড়তে গেছেন এবং সেখানে কলেজে পড়াশোনা করার জায়গায় বাবা মা হঠাৎ টিভি খুলে দেখতে যে সেখানে ধুমধুমারি মারামারি চলছে, বোম পড়ছে। আমাদের যে নির্বাচন তুলে দেওয়া হয়েছিল এরকম তো হয়নি, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না। আপনি রাজনীতি করুন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কেউ না করেন, আপনি পাড়ায় করুন, আপনি পাড়ায় করুন। তাহলে আপনি কলেজের ভেতর ঢুকে কলেজের ভেতর মস্তানি করে সেখান থেকে একটা ছাত্র প্রাণ চলে যাবে, কারো চোখ চলে যাবে, আর যে যে শতাধিক স্টুডেন্ট যারা যাচ্ছে তাদের বাবা মারা টেনশন করবে যে আমার ছেলেমেয়েরা কখন ফিরবে, তাদের তো কোনো অপরাধ নেই। আপনাকে আপনার বাবা মা বা আমাকে আমার বাবা মা কলেজে পাঠিয়েছে, পড়াশোনা করবে, বাড়ি চলে আসবে।
পরিষ্কার কথা, তারা এটাই বুঝে। তার বাইরে গিয়ে আমাদের মনে হচ্ছে আমাদের একটু স্বপ্ন রাজনীতিতে অংশগ্রহণ করা দরকার, তাই আমরা রাজনীতিতে অংশগ্রহণ করেছি। কিন্তু তার মানে এই না যে আমরা সেখানে অশান্তি করবো। আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি ছিল, আমরা অনেক ছাত্র রাজনীতি করেছি, কিন্তু আমাদেরকে অনেক সংযুক্তভাবে চলতে হয়েছে। আপনি যখন কোনো একটা রাজনৈতিক কর্মী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাঁড়িয়ে বলতেন যে আপনি রাস্তা দিয়ে যখন যাবেন তখন আপনাকে দেখে যেন লোকের মধ্যে সেই শ্রদ্ধা ভক্তিটা যেন আসে, যে না আপনি একজন মানুষ, আপনি এলাকাতে ঠিক আছে। কিন্তু যদি আপনি এখানে খারাপ কাজ করেন, আপনি মারামারি করেন, আপনি যদি এখানে গিয়ে বোম ফেলেন, তাহলে তো নিশ্চয়ই সাধারণ মানুষ আপনাকে তো ভালো চোখে নেবে না। তো এই যে ইউনিয়নের ভোটটা, এটা কি মানে আবার শুরু করার বিষয়ে নিশ্চয়ই আমাদের যিনি ছাত্র সভাপতি তৃণাঙ্কুরবাবু আছেন, তৃণাঙ্কুরবাবু এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা বলেছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যে যুব সেনাপতি, তার সঙ্গে আলোচনা হয়েছে। সঠিক পরিবেশ পরিস্থিতি তৈরি হলে সবকিছুই আবার সঠিক হয়ে যাবে, একদম যেরকম চলছিল সেরকমই চলবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা একটা ব্যাপারে বদ্ধপরিকর, আমরা ওই রাজনৈতিক অধিকার, দায়বদ্ধতা বা বিভিন্ন রকম কঠিন কঠিন শব্দে যাব না। একদম পাতি বাংলা ভাষায় যেটা বুঝি, আমরা কোনো হিংসা কলেজ প্রাঙ্গণে কোনোভাবে মেনে নেব। তার জন্য যদি ভোট বন্ধ রাখে, ভোট বন্ধ থাকে, এবং এটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেখুন, একান্ত তৃণমূল ছাত্র পরিষদ না, এসএফআই থেকে শুরু করে এভিবিপি যারা আছেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বর্তমানে বিজেপি যারা ছাত্র সংগঠন, সবাইকে এখানে একযোগ হতে হবে। কারণ হিংসা হলে যখন একটা ইট এসে কারোর মাথায় লাগে, সে কিন্তু ইটটা জিজ্ঞেস করে এসে লাগে না যে তুমি তৃণমূল করো না সিপিএম করো না বিজেপি করো, ক্ষতি প্রত্যেকেরই হবে। তাই এই জায়গাটা প্রত্যেককে একমত হতে হবে এবং এক জায়গায় আসতে হবে। যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। কারণ অশান্তি করে বাংলাটা অশান্ত আছে, এই জায়গাটা তো সৃষ্টি করা যাবে না। কেউ বলবে তোমরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো, কেউ বলবে না আমরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙিনি, কেন যাবো? এই পরিস্থিতি যাতে না আসে সেই চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এক সময়কার ছাত্র নেতা মনোজ চৌধুরী। তার থেকে আমরা জেনে নিলাম যে এখন তিনি ঠিক কি কারণে দলের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না, বা এখন তিনি ঠিক কি পরিস্থিতিতে রয়েছেন, বা এই সময় দলের কি কি কাজ তিনি করছেন, এই সমস্ত বিষয়ে আমরা তার কাছ থেকে আজ সরাসরি জেনে নিলাম।